আসসালামু আলাইকুম। আজকে মধ্যপ্রাচ্য ও গাজা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়েই শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই চলে যাই সিরিয়ার খবরে। প্রথমবারের মতো সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি সরকারি মানচিত্রে গোলান হাইটস অঞ্চলকে সিরিয়ার অংশ হিসেবে দেখানো হয়নি। উল্লেখ্য, গোলান হাইটস অঞ্চলটি ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অঞ্চলটি এখনও সিরিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে এই বিষয়ে বরাবরের মতো সিরিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এরপর চলে যাই ইউএসের খবরে। যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারের নামের সাথে যুক্ত করা হলো ট্রাম্পের নাম। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ট্রাম্প কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। কেনেডি সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের সর্বসম্মত ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ভোটের পরই বিষয়টি বাস্তবায়ন করে কর্তৃপক্ষ। কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, যা দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিকে ধারণ করে আসছে। এবারে গাজার বিষয়ে। গাজায় নতুন প্রশাসনিক রাজধানী হিসেবে নিউ রাফা গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র প্রণীত প্রজেক্ট সানরাইজ পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার কেন্দ্র ও প্রশাসনিক রাজধানী হিসেবে নিউ রাফাকে নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে দক্ষিণ গাজায় একটি নতুন উচ্চ ঘনত্বের প্রশাসনিক নগরী নির্মাণ করা হবে। এরপর পর্যায়ক্রমে গাজা সিটি ও কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো পুনর্গঠন করা হবে। এতে প্রশাসন, জনসংখ্যা এবং অর্থনৈতিক কার্যক্রম দক্ষিণের দিক থেকে স্থানান্তর করা হবে আর উত্তর গাজা সর্বশেষ পর্যায়ে পুনর্গঠন করা হবে। নিউ রাফা শহরে ৫ লক্ষেরও বেশি মানুষ বসবাস করতে পারবে। এই পরিকল্পনায় প্রতিটি ধাপের জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে। কোনো এলাকায় স্থায়ী আবাসন বা অবকাঠামো নির্মাণের আগে সেখানে ১. ধ্বংসস্তূপ পরিষ্কার, ২. অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ অপসারণ, ৩. সুড়ঙ্গ বা টানেল নির্মূল অবশ্যই সম্পন্ন করতে হবে। চতুর্থ ধাপ হবে গাজা সিটি। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট সানরাইজ পরিকল্পনায় গাজা পুনর্গঠনের জন্য আগামী ১০ বছরে মোট ব্যয় ধরা হয়েছে $১১.১ বিলিয়ন। এছাড়া কর, ফি, বিদ্যুৎ, পানি বিল ও বন্দর ও রেল পরিচালনা থেকে সীমিত আয়ের কথা বলা হয়েছে। এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে ২০% বেশি অর্থায়নের প্রধান দাতা হিসেবে দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্র ঋণ গ্যারান্টি দিতে অন্য দেশ ও প্রতিষ্ঠানের বিনিয়োগ আকৃষ্ট করবে। এতে বিশ্বব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঋণের বড় অংশ ভবিষ্যতে গাজাকেই পরিশোধ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০ বছর পর গাজার উপকূলীয় এলাকায় ৭০% বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে সরকারি সেবা, ইউটিলিটি ব্যবস্থা, এমনকি সাধারণ পরিবারকেও রাজস্ব আয়ের উৎসে পরিণত করার কথা বলা হয়েছে। এ বিষয়ে গাজা শান্তি আলোচনা সাপেক্ষে তুরস্ক ৩ শর্ত দিয়েছে। মিয়ামিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিশর ও কাতারের মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক ৩টি প্যারামিটার দিয়েছে, যা গাজা নিয়ে যে কোনো পরিকল্পনায় তুরস্কের এই ৩টি শর্তের কথা তারা জানিয়েছে। ১. গাজা অবশ্যই গাজাবাসীদের দ্বারা শাসিত হতে হবে। ২. গাজার কোনো অংশ বিভক্ত করা যাবে না এবং ৩. গাজার যা কিছু করা হবে তা অবশ্যই গাজাবাসীদের স্বার্থেই করতে হবে। দ্বিতীয় ধাপ ও পুনর্গঠন বিষয়ে বৈঠকে গাজার শাসনভার একটি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর এবং এলাকাটি পুনর্গঠনের প্রাথমিক সমীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এবার একটু অন্য খবর। জাপান ২০২৬ সালের শুরুতে ইউক্রেনকে $৯ বিলিয়ন সহায়তা দিবে। জাপান জানিয়েছে তারা ইউক্রেনে $1 বিলিয়ন আর্থিক সহায়তা আগাম প্রদান করবে, যাতে যুদ্ধকালীন বাজেট ঘাটতি ও নগদ অর্থের সংকট মোকাবেলা করা যায়। এবারে ইরান প্রসঙ্গ। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, আজ দেশের পারমাণবিক শিল্প বিভিন্ন ক্ষেত্রে উন্নত দেশগুলির সমান স্তরে পৌঁছে গেছে এবং পরমাণু কার্যক্রম এগিয়ে চলেছে। এদিকে সুদানের কুর্দোফান অঞ্চলে অক্টোবর মাসের শেষ থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষের কারণে নতুন করে ৫০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। সংস্থাটি সতর্ক করেছে যে দক্ষিণ কুর্দোফানের রাজধানী কাদুগলি শহরের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। সেখানে লড়াই অব্যাহত থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৯০,০০০ থেকে ১,০০,০০০-এ পৌঁছাতে পারে। উল্লেখ্য, এই কাদুগলি এলাকাতেই সম্প্রতি ড্রোন হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, যার জেরে জাতিসংঘ সেখান থেকে তাদের লজিস্টিক বেস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গ। তিনি বলেছেন, আমি নিজেকে খুব নান্দনিক রুচির মানুষ মনে করি, নারীদের ক্ষেত্রে ছাড়া। একজন নারী দেখতে কেমন তা নিয়ে আমার এখন আর কোনো আগ্রহ নেই। আমি আগে সুন্দর বলতাম, এখন আর তাও বলি না। রাজনীতিতে আসার পর থেকে আমি আর নারীদের চেহারা নিয়ে কোনো মন্তব্যই করি না। সবচেয়ে সুন্দর নারী সামনে দিয়ে হেঁটে গেলেও আমি আর তাকাই না, কারণ রাজনীতিতে এটা মৃত্যুর লক্ষণ। আমরা এসবের দিকে তাকাই না। কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, কয়দিন আগেই তিনি এক সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে সুন্দর বলেছিলেন।
বিশ্বের শীর্ষ 10 ধন কুবেরের মোট সম্পদ এখন $2.536 ট্রিলিয়ন। সংখ্যাটা এত বড় যে কল্পনা করাই কঠিন। তাই এটাকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে বোঝানো যাক এই টাকায় আসলে কি করা যেতে পারে। এই টাকা দিয়ে বিশ্বব্যাপী চরম দারিদ্র্য প্রায় নির্মূল করা যেতে পারে। দ্বিতীয়ত, বিশ্বে ক্ষুধা সংকট শেষ করা যেতে পারে। তৃতীয়ত, সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা। চতুর্থত, বৈশ্বিক শিক্ষা বিপ্লব। পঞ্চমত, বড় রোগগুলোর বিরুদ্ধে যুদ্ধ। ৬ নম্বরে, জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তির ব্যবস্থা করা যেতে পারে এবং গৃহহীন প্রায় শেষ করা যেতে পারে। তবে বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় সম্পদ কি খুব অল্প মানুষের হাতে চলে যাচ্ছে না? ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে। এবার একটি অন্য প্রসঙ্গ, আইসিসি বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বিচারকদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে ফ্রান্স তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে তারা আদালত ও বিচারকদের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও জবরদস্তিমূলক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, আইসিসি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করছে, আর যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আইসিসির এখতিয়ারকে অস্বীকার করে আসছে। এবার একটি অন্য প্রসঙ্গ, জাপানের পারমাণবিক অস্ত্র ভাবনার তীব্র বিরোধিতা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া জাপানকে যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধী রাষ্ট্র জাপানকে কোনো মূল্যে পারমাণবিক শক্তিতে পরিণত হতে দেয়া যাবে না। জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয় তাহলে তা মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। উল্লেখ্য, এর আগে জাপানি কিছু কর্মকর্তা বলেছিল জাপানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত। এবার একটি ভিডিও দেখুন, সব জায়গায় আলু ফেলে এটা পিষে ফেলা হচ্ছে। ব্রাসেলসে ইউরোপীয় কৃষকদের বিক্ষোভ ঘটেছিল এবং তারপরে এই দৃশ্য, তারা রাগে ক্ষোভে আলুগুলো পিষে ফেলছে। দেখুন কী পরিমাণ আলু, এবং তারা গাড়ি চাপা দিয়ে এগুলা পিষে ফেলছে। এখন দেখুন, ইরাকি শিক্ষার্থীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র মাজারে তাদের স্নাতক সমাপনী অনুষ্ঠান করে এবং তারা ফটো সেশন করছে, আনন্দ প্রকাশ করছে। কি সুন্দর। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।